আমি যখন 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম তখন আমার স্বামী আমাকে রেখে না ফেরার দেশে চলে যায়। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার শ্বশুর আব্বা আমাদের বাসায় বিয়ের প্রপোজাল পাঠায়। আমি যেহেতু ছোট ছিলাম আমার বাবা রাজি ছিল না। আমার শ্বশুরবাড়ির লোকও ছিল নাছোড়বান্দা। যাই হোক, আমার স্বামী ছিল একজন প্রবাসী। আমার বাবার ইচ্ছা ছিল সবসময় আমাকে একজন সরকারি কর্মকর্তার কাছে বিয়ে দিবে, কিন্তু কি করার, আমার শ্বশুরবাড়ির লোক তো আর আমাদের পিছুই ছাড়লো না। যাই হোক, আমাদের বিয়েটা ঠিক হলো। বিয়ে ঠিক হওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড ফোনে কথা বলতাম। বিয়েটা পারিবারিকভাবে হলেও পরে এক পর্যায়ে মনে হতো যে আমাদের রিলেশনেরই হয়তো বিয়ে। আমার হাজব্যান্ডের দেশে ফেরার তারিখ হলো। তখন আমার পরিবার থেকে আমার হাজব্যান্ডকে বলা হলো যে আমাকে দেখতে আসার জন্য। সে শুধু একটাই উত্তর দিল, আমার বাবার পছন্দই আমার পছন্দ। সবাই তো বিয়ের আগেই দেখে, আমি না হয় ওকে বিয়ের পরেই দেখব। যাই হোক, তারপরে আমাদের বিয়েটা অনেক ধুমধাম করে হলো। আমার বাবার সাধ্যমতো আমাকে সব কিছু দিয়ে ওনাদের বাড়িতে পাঠিয়েছে এবং ওনাদেরও সাধ্যমতো আমাকে সব কিছু দিয়ে ওনাদের বাড়িতে নিয়েছে। আলহামদুলিল্লাহ, এই দিন আমি আমার হাজব্যান্ডকে প্রথম এবং আমার হাজব্যান্ড আমাকে প্রথম দেখে। এইটার যে কী একটা মোমেন্ট ছিল সেটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, বিয়ের পরে সব কিছু ভালোই যাচ্ছিল। আমার শ্বশুর আব্বা আমাকে অনেক বেশি আদর করতো। শাশুড়ি আম্মা যে করতো না এমন না, সেও করতো, কিন্তু মাঝে মাঝে ননদদের কথা শুনে একটু অন্যরকম হতো। আমার স্বামী তখন শুধু এটুকুই বলতো, দেখো মা, ও কিন্তু মা মরা একটা মেয়ে, পরিবারের সবাইকে ফেলে আমাদের কাছে চলে এসেছে। মনে তুমি কোনোদিনও কষ্ট দিও না, ও কিন্তু আমার স্ত্রী, ও কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। আমি শুধু তাকিয়ে থাকতাম আমার হাজবেন্ডের মুখের দিকে। এত ভালো একজন মানুষ হতে পারে, আর আল্লাহ আমাকে এত ভালো একটা পরিবার মিলিয়ে দিয়েছে। আমার শাশুড়ি আম্মাও এরপরে থেকে আর আমাকে কিছু বলতো না। যাই হোক, তারপর আমার হাজবেন্ড যখন চলে যায় তখন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তাকে জানানোর পরে সে আমাকে আশ্বাস দেয় আমার যখন বাবু হবে সে তখন দেশে চলে আসবে আর আমার পাশেই থাকবে। সে প্রবাসে চলে যাওয়ার পরও তার সাথে অনবরত আমার প্রতিদিনই প্রত্যেকটা সময় ভিডিও কলে কথা হতো। সে যদি কাজ করতো, রান্না করতো, খাইতো, সবসময় আমাকে ভিডিও কলে রেখে দিত। মনেই হতো না সে আমার কাছে নেই, সে আমার পাশে নেই। ইদানিং তার কাজের চাপ অনেকটা বেড়ে গেছে। সে আমাকে হঠাৎ করে বলে, দেখো বউজান, আমার আজকে কাজের চাপ অনেক বেশি, তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে সকালে তোমাকে কল দেব। আমি বরাবরের মতো ঘুমাতে যাই এবং কেন জানি সেই দিন রাতে আমার তেমন ঘুম আসছিল না, খুব খারাপ লাগছিল। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে, তারপরও সে আমাকে কোনো কল দেয়নি। তখন তাকে অনেকবার কল দেই কিন্তু সে অফলাইন থাকে। আমার মনটা খুবই খারাপ লাগছিল এবং তার জন্য অনেক টেনশনও হচ্ছিল। যাই হোক, ফোন রেখে আমি বাইরে যাই। আমার মুখটা মলিন দেখে আমার শ্বশুর আব্বা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বৌমা, তোমার মুখটা এমন কেন? তখন তাকে বলি, আপনার ছেলে আমাকে কল দেয়নি। সে আমাকে বলে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, কাজ থেকে ফিরলে তোমাকে কল দেবে, তুমি টেনশন করো না। ওই মুহূর্তে আমার চাচাতো ভাসুর কল দেয় আমার শ্বশুরের ফোনে। আমার চাচাতো ভাসুরও আমার স্বামীর সাথে ওইখানেই থাকে। আমার চাচাতো ভাসুর আমার হাজব্যান্ডের কথা আমার শ্বশুরকে জানায় যে সে আর এই দুনিয়াতে নেই। এটা শোনার পরপরই আমি সেন্সলেস হয়ে যাই। সেন্স ফেরার পরে দেখতে পারি আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আমাদের বাসায় এসেছে। এই কষ্টে আমি পেতে পেতে আমি একদম মানসিক রোগী হয়ে গেছি। আমার একটা মেয়ে সন্তানও হয়েছে। যাই হোক, আমার মেয়ে সন্তানরা জিজ্ঞেস করে, মা, সবার বাবা আসে, আমার বাবা আসে না কেন? তখন আমি তাকে বলি, তোমার বাবাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করতো, তো তাই আকাশের ওই তারা বানিয়ে ফেলেছে। আপুর গল্পটা শুনে খুবই খারাপ লাগলো। এই ধরনের কথা শুনলে মনে হয় আমাদের জীবনে কোনো রকম কষ্টই নেই। আল্লাহ সকল প্রবাসী ভাইদের ভালো রাখুক। আর আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সাথে আমার রান্নাগুলোও শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।